Hey, good people. This is me Asif, and welcome to my channel Neural Craft. ওকে, আমরা আমাদের কোডে চলে আসি। কোডের মধ্যে আমরা চেষ্টা করব। এখন দেখেন, আপনারা হয়তো বা এটা বুঝতে পারছেন যে এই যে দেখেন আমি int লেখার পরে int চলে আসছে, i লেখার পরেই int আমি কি লিখলাম, ধরেন কথার কথা আমি নাম লিখলাম। তো দেখি তো এটা রান করে কি হয়। দেখেন রান হইছে, বাট কোনো আউটপুট শো করে নাই, কারণ আমি আউটপুট শো করতে ওরে বলি নাই। আমি তো ওরে বলি নাই যে এটা প্রিন্ট করো, সো এটা প্রিন্টও করে নাই। তাকে বলা হয়েছে কি যে stdio.h এর মধ্যে বর্ণনা করা আছে যে মেইন ফাংশনের ভিতরে যেগুলো আছে সেগুলো রান করো। সে মেইন ফাংশনের ভিতরে আসলো, আসার পরে দেখলো যে ইন্ট নাম, মানে আমি ওরে বলছি যে ইন্টিজার টাইপের একটা নাম কন্টেইনার আছে, বক্স আছে, যাই বলি কন্টেইনার, বক্স বা ভেরিয়েবল, ওইটা আমি বললাম। মানে ওরা আমি বলে দিলাম। ডিক্লেয়ার করা কি মানে আমি ওরে বলছি যে ইন্টিজার টাইপের একটা নাম আমি ডিক্লেয়ার করলাম। সে বললো আচ্ছা ঠিক আছে, এতটুকুই, আর কোনো কিছু না। আমাদের দুজনের মধ্যে এটাই কমিউনিকেশন হয়েছে এতটুকু পর্যন্ত। ওকে, এখন আমরা কি করব যে এটাকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করব। দেখি আমরা ইনিশিয়ালাইজ করি। এখন আমরা নাম লিখলাম, তারপর এটার মধ্যে আমরা ধরেন 13 রাখলাম। এখন কথা হচ্ছে এই নামের আগে আমি আবার ইন্ট কেন দেই নাই। একবার যেহেতু আপনি মেশিনকে বলেই দিছেন যে এই নামটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ, নামটা হচ্ছে কি ইন্টিজার টাইপ, তাহলে তো সে এখন থেকে নাম যত জায়গায় দেখবে বা তার প্রোগ্রাম এই কোডের মধ্যে যত জায়গায় নাম ইউজ হবে ইন্টিজার টাইপ ডেটা রাখতে পারবো। সো এখানে আমি নামের মধ্যে 13, যেটা কিনা একটা ইন্টিজার টাইপ ডেটা, আমি রাখছি। সে বলবো ঠিক আছে, কোনো প্রবলেম নাই, রাখেন। দেখি এটা রান করে কি হয়। ওকে, এখনো দেখেন কোনো আউটপুট আসে নাই। না আসাটা লজিক্যাল, কারণটা কি আমি আবার বলি যে এটার ভিতরে এই stdio.h এটার মধ্যে এক্সপ্লেইন করা আছে যে তুমি এই ইন্ট মেন এর ভিতরে যে কোডগুলো আছে, ইন্ট মেইন এই ফাংশনটার ভিতরে যে কোডগুলো আছে এই কোডগুলো রান করে কোডের মধ্যে এসে দেখলো যে ইন্ট নামটা ডিক্লেয়ার করা হয়েছে, নেম নামক একটা নাম নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটা ডেটা টাইপ হচ্ছে ইন্ট। এবং পরবর্তী লাইনে আমি বলছি কি নাম এর মধ্যে অ্যাসাইন করো বা নাম এই কন্টেইনারটার মধ্যে 13 বা 30 রেখে দাও। সে বলছে আচ্ছা, রেখে দিলাম। এতটুকু। আমি এখনো পর্যন্ত বলি নাই যে এটা প্রিন্ট করো। এখন আমি এসে বললাম যে প্রিন্টএফ না, আমরা এটা দেখি রান করে কি হয়। রান নিচ্ছে, কোনো প্রবলেম তো দেখায় না আমাদের। আচ্ছা দেখি, এখন এটাও দেখেন একটু রান করতে কতক্ষণ সময় নিলে, একটু বেশি সময় নিছে, বাট আউটপুট শো করে নাই। বাট আমাদের কথা কি ছিল, নামটাকে প্রিন্ট করতে চাইছিলাম, বাট এখানে প্রিন্ট করে নাই। এটাও সিমিলার কাইন্ড অফ প্রবলেম, একটু আগে যেটা করাইছি ওটাতে যেরকম আমি এই প্রিন্টএফ এর ভিতরে 32 লিখে দিছিলাম, বাট ওটা প্রিন্ট করে নাই, কারণ ওটাকে সে র্যাম এর কোন একটা অ্যাড্রেস মনে করছে। দেন ওই ওই জায়গাটা থেকে ওই অ্যাড্রেসে ফেচ করার চেষ্টা করছে, বাট কোনো ভ্যালু পায় নাই, এই জন্য কোনো কিছু প্রিন্ট করে নাই। তো এখানেও সেম প্রবলেমটা হয়েছে। কিভাবে হয়েছে দেখেন, এটা আমি বারবার মানে ইচ্ছা করে এরকম ভাবে লেখা যাতে আপনাদের মানে এক্সপ্লেন করতে পারি জিনিসটা, যে আপনি যখন কিনা নাম লিখলেন, আমি বারবার করে বলছি যে যখন নাম কি জিনিস সে মেশিনও বুঝে না। এটা আমি আমার নিজের প্রয়োজনে লিখছি ট্রান্সলেটরে, আমি এটা মনে রাখার জন্য বা আমি ইউজ করার জন্য নাম লিখছি। সো এই নাম, আলটিমেটলি নামের ভিতরে কি আছে ওটা ম্যাটার করে। নাম কি, নাম লিখলাম না নাম বার লিখলাম না এক্স লিখলাম না ওয়াই লিখলাম, ওটা আসলে ম্যাটার করে না। আলটিমেটলি নাম যখন লিখছি এটার মানে হচ্ছে 30, এখানে 30 আছে। তো আলটিমেটলি ওই যে ওই জিনিসটাই ইন্টিজারকে সবসময় পয়েন্টার হিসেবে মানে দেখে যে এটা একটা পয়েন্টার, এটা একটা অ্যাড্রেস। সো মানে প্রিন্টএফ এর ভিতরে অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, প্রিন্টএফ এর ভিতরে বা নরমালি যেখানে রাখেন আপনি ওটাকে একটা পয়েন্টার হিসেবে দেখে। ওকে, এটা তাহলে বুঝতে পারছেন আশা করি। তাহলে এখন হচ্ছে আমরা দেখি তাহলে আমরা প্রিন্টএফ এর ভিতরে আসলে আমরা কি রাখতে পারি। প্রিন্টএফ এর প্রিন্টএফটা কিভাবে ডিফাইন করা, যে প্রিন্টএফ এর ভিতরে কি থাকতে পারবে অ্যাকচুয়ালি, এটা আমাদের একটু ভালো মতো জানা উচিত যে ভাই। তাহলে তো এখানে আমরা দেখতেছি যে আমরা নাম্বার রাখলে প্রবলেম, তারপরে নাম্বারটাকে একটা কন্টেনারে রাখলাম, এই কন্টেনারটাকে আমরা এই প্রিন্টএফ এর ভিতরে দিলাম, তারপরেও প্রবলেম। তাহলে আসলে প্রিন্টএফ এর ভিতরে আসলে কি রাখতে পারি। প্রিন্টএফ এর ভিতরে এটা এরকম ভাবে ডিফাইন করা যে, এটা যদি আমি বলি যে প্রিন্টএফ এর ভিতরে আপনি কেবলমাত্র আপনি ডাবল কোটেশন দিয়ে ওই ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখবেন ওইটা সে প্রিন্ট করবে, বাকি অন্য কিছু সে প্রিন্ট করতে পারবে না। তাহলে কি করতে হবে আমাদের, এই নাম্বারটাকে আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। তাই আমরা নাম্বারটাকে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিলাম। খুব সহজ, খুব ইজি, তাই তো। ওকে, একটা প্রবলেম দেখেন, আমি নাম্বারটা লিখে দিলাম, কথা যেটা বলছি সেটাই করলাম, যে আমি নাম্বার লিখে দিলাম।
নাম লিখে দিলাম, এখানে নামে প্রিন্ট করে দিছে। বাট আমি কি চাইতেছিলাম, নাম একটু আগেই বললাম। এখন তো বলতে পারেন যে ভাই আপনি বললেন যে নামের কোনো নাম কি জিনিস সে কম্পিউটার বোঝে না, বাট সে নামের ভিতরেই সে ওটা প্রিন্ট করে দিছে। নামই যে প্রিন্ট করে দিল, সে তো 10 প্রিন্ট করে নাই, তাহলে তো কন্ট্রাডিকশন তৈরি গেল, তাই না? এটা একটু দেখবো আমরা, যে মানে আমি ক্লিয়ার করতে চাই আপনাকে, আপনি যাতে জিনিসটাকে ফিল করতে পারেন আসলে কেন এটা করতেছে, মানে একটা সিঙ্গেল বাই সিঙ্গেল ইনস্ট্রাকশন প্রত্যেকটা জিনিস যাতে আপনি বুঝতে পারেন, এটা হচ্ছে আমার টার্গেট। একটু মানে ভালো করে একটু দেখেন তো, এই জিনিসটা আর হচ্ছে এই নাম জিনিসটা দুটো কি সেম জিনিস আসলে? দুটো কি আসলে সেম? না। কিভাবে না? যে এই নামটার বাইরে কোনো আপনার এই কোটেশন নাই, বাট এখানে কোটেশন আছে। কোটেশন আপনার একটু চিন্তা করে দেখেন তো, আমরা কিন্তু স্ট্রিং টাইপ একটা পড়ছিলাম যে ডাবল কোটেশনের ভিতরে আপনি যাই দিবেন তাই হচ্ছে একটা স্ট্রিং। তার মানে এটা একটা আলাদা একটা ডেটা ডেটা হয়ে গেছে, তাই না? এটা একটা স্ট্রিং টাইপ ডেটা। তো স্ট্রিং টাইপ ডেটাটা তো কি করবে, এটা তো তাহলে আর ভেরিয়েবল থাকলো না, কন্টেনার থাকলো না, এটা একটা ডেটা হয়ে গেছে। যে আপনি যখনই কিনা হোক এটা যেটারই নাম, আপনি যার নামই হোক, আপনি যখন স্ট্রিং এর ভিতরে দিয়ে দিবেন, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিবেন। এখন আমার কথা হচ্ছে যে তাহলে সলিউশনটা কি? প্রবলেমটা হচ্ছে এটা যে আমরা রুলস গুলা জানি না, বা আমরা রুলস গুলা ব্রেক করতেছি। সো একবার যখন কিনা আমরা রুলস গুলো জেনে যাব, তখন আর আমাদের জন্য কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আমরা দেখলাম যে এটার ভিতরে আমরা যাই লিখি ওই জিনিসটা প্রিন্ট হয়ে যায়। এখানে দেখলাম নাম্বার ইজ প্রিন্ট হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন যে এই ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখবো ওটা প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমি আবার এটা লিখতে পারবো না, এটা আবার লিখলে শুধু এটাই প্রিন্ট হয়ে যাবে, এটা আসবে না। তাহলে এটা একটা ঝামেলা। এমন কিছু একটা আমি ডাবল কোটেশনের ভিতরে লিখতে চাই, যেটার কাজ হবে যখনই কিনা ওই ট্রান্সলেটর রিপ্লেস করা শুরু করবে, তখন সে বলে দিবে যে আমার জায়গাতে ওই যে একটা নাম নামক একটা ভেরিয়েবল আছে, কন্টেনার আছে, ওরে রিপ্লেস করেন, এটা বলে দিবে। তো আমাদের কি ইউজ করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার, যে স্পেসিফাই করে দাও যে ফরম্যাটটা। তো ফরম্যাট স্পেসিফায়ার অনেকগুলো আছে, যেরকম আমরা ধরেন এগুলা লিখতে পারি। একটা হচ্ছে পার্সেন্টেজ ডি। ফরম্যাট স্পেসিফায়ার গুলা কি কি এখানে একটু লিখি। ধরেন পার্সেন্টেজ ডি, তারপরে পার্সেন্টেজ, সরি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এস। একটু দেখেন, পার্সেন্টেজ ডি হচ্ছে আহ, আপনার ইন্টিজার টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার, আর পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোট টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ এস হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। আর ফরম্যাট স্পেসিফায়ার কাজ কি? যে টাইপের ফরম্যাট স্পেসিফায়ার লিখবেন ওই টাইপের যে ভেরিয়েবল গুলো আছে ওইগুলারে আপনার পয়েন্ট করা বা আসলে অ্যাকচুয়ালি পয়েন্ট করা না, যে বলা যে আমার জায়গাতে ওই ভেরিয়েবলটাকে বা ওই ভেরিয়েবলের ভ্যালুটাকে রিপ্লেস করে দাও, এটা বলবে। ঠিক আছে? এতটুকু একটু মনে রাখতে হবে যে এই ফরম্যাট স্পেস এটার খুব মানে ফর্মাল ডেফিনেশন আছে, অনেক কিছু আছে, বাট আমি কোনো ডেফিনেশনে যাচ্ছি না, কারণ কোডিং এ আসলে ডেফিনেশনের খুব একটা প্রয়োজন নাই। আপনার জিনিসটাকে আপনি বুঝতে পারলে হলো যে আসলে কিভাবে কাজ করতেছে। এখন দেখি প্রিন্ট করে তাহলে কি হয়। এখন প্রিন্ট করলাম, আমি দেখলাম কি করলো, যে নাম্বার ইজ 1905600, মানে একটা বড় একটা সংখ্যা প্রিন্ট করে ফেলছে। ঝামেলা তো লাগছে, তাই তো? চলেন সলভ করি। এখন হচ্ছে ধরেন আমরা এই যে ফরম্যাট স্পেসিফায়ারটার কাজ কি বলছিলাম, যে এই নামটাকে আপনার বলে দেওয়া, যখন কিনা ট্রান্সলেট করবে যে আমার জায়গায় এরকম একটা এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা দিয়ে রিপ্লেস করেন, এটা বলে দিবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে আপনার কোডের মধ্যে তো এরকম ভেরিয়েবল একটা থাকবে না, অনেকগুলো থাকতে পারে। যদি একটা, কেবলমাত্র একটা থাকতো, ধরেন আমি আবার লিখলাম আরেকটা ভ্যারিয়েবল লিখলাম আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ধরেন আমি কি লিখলাম, ইন্ট টাইপের লিখলাম, আমি এবার এক্স লিখলাম, আবার এক্স সমান সমান লিখলাম কি 20, 200, ধরেন 2000 লিখলাম, একটু বড় সংখ্যা দিই। এখন রান করি, এবার দেখেন আরেকটা সংখ্যা আসছে। তো সংখ্যাগুলো কেন চেঞ্জ হচ্ছে বা কেন এক এক সময় এক এক সংখ্যা আসে,
এটা আসলে এক্সপ্লেইন করবো। দেখেন আর এখন আরেকটা সংখ্যা আসছে নতুন, কোনোটার সাথে কোনোটার মিল নাই। এখন যদি আরবার করি, এটা আরবার আসছে। তার মানে এটা কি বলতে পারেন যে যে সংখ্যাগুলো আসতেছে এটা একটা গার্বেজ। গার্বেজ কি, প্রোগ্রামিং এর মধ্যে গার্বেজ একটা ব্যাপার, মানে যে কোনো জিনিস আসতে পারে। তো এটা গার্বেজ প্রিন্ট হওয়ার কারণটা কি, দেখেন আপনার এখানে আগের বারও কিন্তু যখন একটা ভেরিয়েবল ছিল তখনও সে গার্বেজ প্রিন্ট করছে, এখনো সে গার্বেজ প্রিন্ট করতেছে। তো এটার প্রবলেমটা হচ্ছে এরকম যে আপনার এই এই যে বললেন যে এই জায়গাতে ইন টাইপের ডেটা, ইন টাইপের যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের ডেটাটা রিপ্লেস করবে ট্রান্সলেশনের সময়। তো এখন তো মেশিন তো কনফিউজড, ট্রান্সলেটর কনফিউজড যে আমি আসলে কোনটা দিয়ে রিপ্লেস করব। এখানে রুলসটা এরকম, আমি যে ভেরিয়েবলটাকে এখানে রিপ্লেস করতে চাই, যে ভেরিয়েবলের ভ্যালুটা রিপ্লেস করতে চাই, আমি ঠিক পরে এটার নাম লিখে দিব। তাহলে কিন্তু দেখেন আমি এই ফাংশনটাকে কল করলাম, ফাংশনের এই ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখছি এগুলা প্রিন্ট হবে। কিন্তু কমা দিয়ে, জাস্ট আমি কমা দিয়ে পরে বলে দিছি যে এই নাম হচ্ছে ওই জায়গাতে রিপ্লেস করো, এটা আমি বলে দিছি। আমার ইনস্ট্রাকশনটা কমপ্লিট হয়েছে যে আমার একটা প্রিন্টএফ একটা ফাংশন, ওই ফাংশনটা হচ্ছে নাম, নাম ইজ, নাম পরে স্পেস, তারপরে ইজ, তারপরে একটা স্পেস, তারপরে পার্সেন্টেজ ডি, তারপরে আমি কি লিখলাম একটা এটা ডাবল কোটেশনের ভিতরে ছিল, তারপরে একটা কমা দিলাম, কমা দিয়ে জাস্ট এখন কথা হচ্ছে কমা কেন দিব ভাই, এটা একটা আবার বলতে পারেন। তাহলে দেখেন যে আপনি ফাংশনের ভিতরে আপনি দুইটা জিনিস লিখলেন, এটা একটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট কি এটাও জানা লাগবে না। এখন দেখেন আপনি ফাংশনের ভিতরে দুইটা জিনিস লিখলেন বা দুইটা টার্ম লিখলেন, ওই দুইটা টার্মকে আপনার সেপারেট করার জন্য আপনার কি করতে হবে, কমা দিতে হবে। এটা একটা টোটালি কিন্তু একটা টার্ম। আমি কিন্তু কি বলছিলাম যে আপনি আহ, আপনার ডাবল কোটেশনের ভিতরে যা লিখবেন সব হচ্ছে স্ট্রিং। আমার মনে হয় যে এটা বুঝতে পারছেন, কারণ এটা আমি এক্সপ্লেন করার ট্রাই করছি খুব ভালোভাবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটা একটু দেখি যে আমি প্রিন্ট করার চেষ্টা করি আসলে কি আমার এটা কাজ করে। এই যে কাজ হয়েছে, যা নাম ইজ 13। ওকে, এখন এতক্ষণ পড়ানোর পরে আপনারা অনেকেই বুঝতে পারেন যে ভাই এতক্ষণ এত বড় একটা ভিডিও রেকর্ড করে ফেললাম, বা এতক্ষণ পরে আমরা মাত্র শিখলাম যে কিভাবে একটা নাম প্রিন্ট করা যায়। আমরা তো এটা আগে থেকেই জানতাম, বা এটা তো খুব ইজি, খুব সহজ, মানে এত টাইম নিয়ে এটা পড়ার কি আছে। এখন আমার টার্গেটটা হচ্ছে আমি এখন আপনার আধা ঘন্টা সময় নিয়ে বা 10 মিনিট 20 মিনিট সময় নিয়ে আমি জাস্ট যেটা 2 মিনিটে পড়ানো যেত সেটা আমি পড়াইতেছি। কারণটা হচ্ছে আমি নেক্সট টাইম সামনে আমি এমন এমন কিছু টপিক 10 মিনিটে 5 মিনিটে শেষ করে ফেলবো যেটা কিনা আপনি 15 দিনও শিখতে পারতেন না। শিখতে পারতেন না এই কারণে, সবাই যে শিখতে পারতো না তা না, বাট যদি আপনি এই জিনিসগুলো খুব ভালো মতো না বুঝেন তাহলে আপনি ওই জিনিসগুলো এর পরের যে টপিক গুলো আছে ওইগুলো আপনি সপ্তাহের পর সপ্তাহ সময় দিলে আপনি বুঝবেন না, আলটিমেটলি আপনি সারা জীবন বুঝবেন না। হ্যাঁ, ওকে। এই জন্য আমার টার্গেট হচ্ছে, আমি একবারই বলছি যে যারা প্রোগ্রামিংটাকে অপছন্দ করে বা এই সিটাকে একদম অপছন্দ করে বা কঠিন মনে করে, এটা তারা বলে যে আমি সি ভালো লাগে না, সি পারি না, তাদের জন্য আমি একদম মানে বেসিক থেকে জিনিসটা নিয়ে যেতে চাই, যে অ্যাটলিস্ট যাতে এটা না বলে যে সি অনেক কঠিন। কারণ আমি এতটুকু পর্যন্ত যে কোডটুকু লিখলাম এই কোডের প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেইন করছি। হ্যাঁ, এখানে আমি ইনক্লুড এইসব জিনিসপত্র নিয়ে আরো কথা বলবো বলছিলাম, বাট এতটুকু এই জিনিসটা আপনারা সবসময় লিখতে হবে, এটা এতক্ষণ হয়তো জানেন। আর ভিতরে যেটা আছে এটা কি কেন রান করতেছে, এখানে stdio.h এর কাজটা কি, হ্যাঁ আপনি একদম ইন ডিটেলস সবকিছু না জানলো, বাট আপনার একটা ওভারঅল আইডিয়া আছে এখন মেশিন কিভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। এটাই আমার মানে টার্গেট ছিল আপনাদেরকে এটা বোঝানো যে আসলে মেশিন কিভাবে কাজ করে।